কৃষাণুর পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ক্লাস 5-এর 3 নম্বর স্কুল মানে থার্ড ইউনিট টেস্টের 3 নম্বর স্কুল দেখো, বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল। এই স্কুলটার যত অঙ্কগুলো করানো আছে মানে যত অঙ্কগুলো আছে সবগুলোকে আমি সম্পূর্ণভাবে একদম ডিটেলস সহ করে দেবো, তো তোমরা ধৈর্য ধরে দেখো, ঠিক আছে? চলো, প্রথম অঙ্কটা দেখো। কোনটি সহস্রাংশের অর্ধেকে প্রকাশ করো? মানে এই অপশনগুলো আছে, এর মধ্যে কোনটা সহস্রাংশ? সহস্রাংশ মানে কি? ধরো সহস্রাংশ মানে ধরো একটা সংখ্যা আছে, একের ক আমি দিলাম, ধরো একের সহস্রাংশ। সহস্রাংশ মানে হাজার, একের 1000 ভাগ, তাকে আবার অর্ধেকে প্রকাশ করতে হবে। অর্ধেক মানে একে আবার 1/2 দিয়ে গুণ করতে হবে, তাহলে অর্ধেক হয়ে গেল। তাহলে এখানে হলো এইটাকে যদি আমি ধরো আগে ফার্স্ট আমি কি করব, এইটাকে আমি সহস্রাংশে প্রকাশ করব। তাহলে এটাকে আমি পয়েন্টে করি 0.12 মানে একের জন্য একটা দশমিক দিলাম, আর কয় ঘর আছে 1 2 3, তাহলে 3 ঘর তো নেই, কিন্তু আমার এখানে 1 ঘর আছে, তাহলে দুটো শূন্য আমাকে ধার নিতে হবে আর একটা 1 আমাকে এখানে বসাতে হবে। একে 2 ভাগ করতে হবে, এর 2 ভাগকে এর যে 2 ভাগ মানে এর যে ভাগ, তাহলে দেখো এটাকে ভাগ করব কিভাবে? শূন্য তো আছে নিলাম, দশমিকটা আছে নিলাম, শূন্য আছে, শূন্যকে 2 দিয়ে ভাগ করলাম, শূন্যই হলো, আবার শূন্য হলো। একের ভিতরে কি 2 যায়? যায় না। না যাওয়ার জন্য এই একের জন্য আমি একটা শূন্য নিয়ে এটাকে 10 ধরে নিলাম। এবার কত হলো? 5 দ্বিগুণে 10, তাহলে কত হলো? 0.0005। অপশন কোনটা? ই নাম্বার অপশনটাই হলো 0.005, এইটা হলো উত্তর। দেখো পরেরটা তো তোমাদের করতেও হবে না। ঐকিক নিয়মে যে সংখ্যাটি আবশ্যিক তা হলো, ঐকিক নিয়ম হলো সবার আগে আমরা কি বের করি, যে কোনো সংখ্যা, একটা লেবুর দাম বা একটা কলমের দাম এত টাকা হলে, মানে 5টা লেবু বা 5টা কলমের দাম এত টাকা হলে একটি কলমের দাম কত, একটি লেবুর দাম কত, এরকম ভাবে আমরা সবকিছুর একটা মানে এক সংখ্যাটাকে বের করে নিই। তাহলে ঐকিক নিয়মে যে সংখ্যাটি আবশ্যিক তা হলো 2 খ তে 1 হলো ঐকিক নিয়মে আবশ্যিক। নেক্সট অঙ্কটা দেখো। চতুস্থলক হলো এক প্রকার। চতুস্থলক হলো যেই জিনিসের মানে এই যে 4টি বাহু থাকবে এরকম দিয়ে এরকম এরকম যে থাকে, এইগুলোকে বলে চতুস্থলক। এগুলো এক ধরনের পিরামিড। তাহলে চতুস্থলক হলো যার 4টে দিক থাকবে বা 4টি স্থল থাকবে, সেটাই হলো পিরামিড বা চতুস্থলক। একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি। একটা বৃত্ত হলো, বৃত্তের ব্যাসার্ধ মানে এই ব্যাসের অর্ধেকটা। এইটুকু যদি 7 হয় তাহলে তার ব্যাস কত? এইটুকু যদি 7 হয় তাহলে পুরোটা কত? এইটুকু যা হবে এইটুকু তো তাই হবে, তাহলে 7 আর 7 14। তাহলে একটা বৃত্তের ব্যাসার্ধ যদি 7 হয় তার ব্যাসার্ধ মানে ব্যাস হবে কত? 14। ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ। ব্যাস যুক্ত অর্ধ সমান সমান ব্যাসার্ধ। তার জন্য ব্যাসার্ধ, ব্যাস কত হবে? ব্যাসার্ধের দ্বিগুণ হবে ব্যাস। তাহলে ব্যাসার্ধ আমার 7 দিয়ে দিয়েছে, ব্যাসটা কত হবে? 7-এর ডবল 14। আচ্ছা, কোন সেটটি ত্রিভুজ আঁকার জন্য উপযুক্ত বাহুর পরিমাপ? আচ্ছা, এখানে যেই একটা ত্রিভুজ দিয়েছে, ত্রিভুজের বাহুগুলো দিয়ে দিয়েছে যে 5 6 10, 4 8 15, 7 5 12, 2 3 9, এর মধ্যে কোন ত্রিভুজটা তোমার আঁকা সম্ভব হবে, তাই তো? এখানে দেখো, আমি আগের দুটো ক্লাসেও যদি আমার কেউ ভিডিও পুরো দেখে থাকো তো আমি বারবার বলেছি যে ত্রিভুজ তখনই আঁকা সম্ভব যখন ত্রিভুজের 3টে বাহু থাকে, তো তার মধ্যে নিশ্চয়ই একটা বাহু নিশ্চয়ই বড় থাকে। ওই বড় বাহুটা যেইটুকু হয়, ছোট বাহু দুটোকে যোগ করে তার থেকে বড় হতে হয়। যেমন ধরো আমি যদি প্রথমটাকে নিই 5 6, বড়টাকে 10 দিলাম, 5 আর 6 কত? 11। 11 10-এর থেকে বড়, তাহলে এইটা অবশ্যই আঁকা যাবে। আর অপশানে দেখো 8 আর 4 12, 15 থেকে ছোট আঁকা যাবে না। 7 আর 4 12, 12 12 সমান, তার মানে আঁকা যাবে না, বেশি হতে হবে। 3 8 2 5, 5 9 থেকে ছোট, তার মানে আঁকা যাবে না। তার মানে একটা অপশনই আছে যেটা নাম্বার অপশন, এইটাই একমাত্র আঁকা যাবে। কেন কিনা এই বাকি ছোট দুটো বাহু যোগ করে যা হচ্ছে বড়টার থেকে সেটা বড় হচ্ছে। 2 এর কতে কি বলেছে? জিনিসের সংখ্যা ও তার দামের মধ্যে কি ধরনের সম্পর্ক?
কোনো জিনিস তুমি যদি কিনতে যাও তাহলে দেখবা তুমি যত বেশি জিনিস কিনবে তত তোমার দাম বেশি দিতে হবে, তাই তো? তাহলে এদের মধ্যে জিনিসের সংখ্যার সাথে দামের কি সম্পর্ক? সরল সম্পর্ক। তোমার গণিতের বইটি কি ধরনের ঘনবস্তু? তোমার গণিতের বইটা দেখবা এই সাইজের, মানে আমি বলছি এরকম সাইজের, এই সাইজের, কিন্তু এর একটা হাইট আছে। সো এই যে বইটা, এইটা তোমার প্রথমত আয়তকার, তাহলে আয়তাকার এবং কিন্তু এটা ঘনবস্তু, তার জন্য এটা হলো আয়তঘন, আয়তঘন, বা একে সমকোণী চৌপল বলে। সমকোণী চৌপল, তাহলে সমকোণী চৌপল বলে কাকে? যার আয়তঘন, যেটা আয়তাকার এবং যার উচ্চতা আছে, যেটা 3D মডেল আয়তনের, সেটাই হলো আয়তঘন বা সমকোণী চৌপল। ক্লিয়ার হলো এটুকু? নেক্সট, এত দুটির মধ্যে কোনটি বড়? দেখো 0.4 আর 0.04, এদের মধ্যে কোনটি বড়? বেসিক হিসাব, 0.4 মানে কত? 40 পয়সা, আর 0.04 মানে কত? 4 পয়সা। তাহলে 4 পয়সা আর 40 পয়সার মধ্যে কে বড়? একদম সোজা, 0.4 বড়, মানে 40 পয়সাটা বড় হয়ে গেল। এত এর সহস্রাংশ অঙ্কটির মান কত হবে? দেখো এটাতে বলেছে এত এর সহস্রাংশ অঙ্কটির মান কত। এখানে দেখো আমাদের দশমিকের পরে যেটা, সেটা দশাংশ, তারপরেরটা হলো শতাংশ, তারপরে যদি কিছু থাকে সেটা হলো সহস্রাংশ। এখানে কি আর কিছু আছে? কিছুই তো নেই। তার জন্য এটা কত? এই 2-এর ঘ নাম্বার উত্তর হবে। দেখো এখানে সহস্রাংশ বলে কিছু নেই, শতাংশতে শেষ হচ্ছে, তাহলে সহস্রাংশ কিছু নেই মানে 0। বৃত্তের বৃহত্তম চাপের নাম কি? বৃত্তের বৃহত্তম চাপের নাম কি? ধরো একটা বৃত্ত আঁকলাম আমি, কত নাম্বার অঙ্কটা? একটা বৃত্ত আঁকলাম আমি, বৃত্তকে কেন্দ্র থেকে যদি করে একটা যে কোনো চাপ যদি আঁকি, ধরো এইটা হলো চাপ, ঠিক আছে? এই হলো বৃত্তের চাপ এটা। তাহলে সব থেকে বড় কত হবে? সব থেকে বড় এইখান থেকে শুরু করে আমি একদম এইখানে এসে শেষ করব, তার মানে এই পুরোটা যদি ঘুরে যায় তাহলে সেটাকে কি বলবো আমরা? পরিধি বলবো না? পরিধি বা পরিসীমা, ঠিক আছে? বৃত্তের পরিধি বা পরিসীমা। তাহলে বৃত্তের পরিধি, এই সব থেকে বৃহত্তম বৃত্ত চাপ কি? বৃত্তের পরিধি। ওকে। কোণ মাপার একক কি? কোণ মাপার একক, দেখো এই যে আমরা যখন লিখি 60 ডিগ্রি, তাহলে কোণ মাপার একক কি? ডিগ্রি। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট অঙ্ক দেখো, তিনের ক, এত এর মান কত? 0.1, 0.1 গুণ 0.1। দেখো এইটা করার সব থেকে সহজ উপায়, যেখানে কোনো রকম ভুল হবে না। তোমরা তো দশমিক তুলতে জানো, তাহলে এইটার দশমিক তুলে দাও। 1 দশমিকের জন্য 1, দশমিকের জন্য 1, আর 1-এর জন্য একটা 0, গুণ 1/10, সেম 1/10। এবার দেখো 1-এর সাথে 1 গুণ করলে কত? 1ই হয়, এবং নিচে 10 গুণে 100, 110-এ 1000, 3টে 0 1 দিয়ে। এবার এইটাকে দশমিকে করে দাও, দশমিকে করলে কত হয়? 1। এই দশমিকে মানে 1-এর জন্য 0.0.0। আবার ক্লিয়ার করে দিচ্ছি আমি। এই 1-এর জন্য একটা, মানে তার আগে একটা 0 দিলাম, 1-এর জন্য একটা দশমিক দিলাম। এবার আমার আছে কত? 1 2 3টে দশমিক, 3টে ঘর, কিন্তু আমার আছে এখানে একটা ঘর। তাহলে একটা ঘর আছে, আরো দুটো ঘর লাগবে, তাহলে দুটো ঘর আমাকে ধার করতে হবে 0 0 দিয়ে, আর 1 বসাতে হবে। এই হলো উত্তর। হলো, বুঝতে পারলে? একটি নেক্সট দেখো, সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ 55 ডিগ্রি হলে অপরটি কত হবে? এই অঙ্কটা আমি আগের স্কুলেও করে দিয়েছি,
আজকেও সেই সেম রকমেরই অঙ্ক এসছে। দেখো, ত্রিভুজের সমকোণী ত্রিভুজ কাকে বলে? যেই ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, ঠিক আছে, যেই ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি এবং ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানে কি 90 ডিগ্রির থেকে ছোট, সেইটা যদি 55 ডিগ্রি হয়, আর এইটা হলো সমকোণ মানে কি 90 ডিগ্রি, তাহলে দেখো ত্রিভুজের তিনটে কোণের মান কত। আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি যে তুমি যেইভাবেই ত্রিভুজ আঁকো না কেন, তেরা বেঁকা বা সোজা, বড় ছোট, যেই ত্রিভুজে আঁকো, সবসময় ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি হবে। কত হবে? সবসময় 180 ডিগ্রি হবে। তাহলে দেখো আমি দুটো জিনিস পেলাম, একটা কোণ আমি 90 ডিগ্রি পেলাম, আরেকটা আমি পেলাম কত? 55। দুটো মিলে কত হলো? 5 আর 9 5 14, 145 ডিগ্রি। এবার বাকি কোণটা চেয়েছে আমার, বাকি কোণ কত? তাহলে তিনটে মিলে কত হয়? 180। 180 থেকে 145 বাদ দিলেই হয়ে যাবে। দেখো এখানে 5, 4 আছে, কত হলে 8 হবে, 4 হলে এখানে হাতের 1 ছিল, তাই 3, 35। তাহলে বাকি হবে কত? 35 ডিগ্রি। ক্লিয়ার হলো? তাহলে আমরা কি কি পেলাম এখান থেকে? পেলাম যে সমকোণী ত্রিভুজ তাকেই বলবো যার ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হবে, আর ত্রিভুজের তিনটি কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি হতে হবে। ঠিক আছে, তাহলে আমি দুটো কোণ পেয়ে গেলাম, একটা সমকোণী বলাতে আমি 90 ডিগ্রি পেলাম একটা, আর একটা কোণ আমাকে 55 বলে দিয়েছিল, এবং সেই দুটোকে যোগ করে যত হলো সেটা 180 থেকে বাদ দিলে তাহলে এই বাকিটা পড়ে থাকবে। এটাই আমার উত্তর বেরিয়ে গেল। নেক্সট, 1 ডজন কলার দাম 48 টাকা হলে 1 জোড়া কলার দাম কত? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো তোমরা কিন্তু এইটাতে একদম ভুল করবে না। 1 ডজন মানে কি? 12টা, 12টি কলার দাম যদি 48 টাকা হয়, তাহলে একটি কলার দাম কত? 4 বারং 48, 4 টাকা। তাহলে একটি কলার দাম যদি 4 টাকা হয়, 1 জোড়া কলা, 1 জোড়া মানে কি? 1 জোড়া মানে দুটি কলার দাম হবে, তাহলে 4 গুণ 2, 8 টাকা। হয়ে গেল অঙ্ক। সোজা লাগছে তো? এই অঙ্কগুলো কিন্তু মোটেই কঠিন না, একটু ট্রিকি, বাট তোমরা যদি ভালো করে পড়ো এবং আমার কাছ থেকে ক্লাস নাও, এগুলো করো, তাহলে তোমরা কিন্তু এগুলো তোমাদের আর কঠিন মনে হবে না। আর হ্যাঁ, তোমাদের কোন কোন বিষয়ের উপরে ভিডিও লাগবে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে, নাহলে আমি বুঝবো কী করে তোমাদের এইগুলোর উপর দরকার আছে। অবশ্যই তোমরা কমেন্টস করবে। আর হ্যাঁ, আমার এই ভিডিওগুলো তোমরা সবার আগে পেতে চাইলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। চলো নেক্সট, একটি চাকা 17 বার ঘুরলে 170 মিটার যায়। 1700 মিটার যেতে চাকাটি কতবার ঘুরবে? তিনের ঘ দেখা যাচ্ছে। আচ্ছা, একটি চাকা 17 বার ঘুরলে তার মানে 170 মিটার যায় 17 বার ঘুরে। 1 মিটার যায় কতবার ঘুরে? 1 মিটার যাবে, তাহলে তোমার 17/170 বার ঘুরে। ঠিক আছে, এবার 1700 মিটার যাবে কতবার ঘুরে? 1700 ইন্টু 17/170, 0 0 কাটা, 17 কাটা, থাকলো 170 বার ঘুরলে। হলো? বুঝলে? না বুঝলে অসুবিধা নেই, আমি আবার বলছি। দেখো, 170 মিটার যেতে 17 বার চাকাটাকে ঘুরতে হয়, তাহলে একবারে কত ঘুরবে? যত মিটার যাবে তত বেশি চাকা ঘুরবে, তার মানে এদের মধ্যে কি সম্পর্ক? সরল সম্পর্ক, বেসিক কথা।
তাহলে 170 বার ঘুরতে 17 বার, একবারে কত 17/170। এবার 1700 মিটার যেতে কত ঘুরবে, 1700 গুণ এটা কাটাকাটি করলে যেটা হবে 170 বার ঘুরবে, যা উত্তর বেরোবে সেটাই উত্তর। ঠিক আছে, ক্লিয়ার হলো। নেক্সট অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক কি বলেছে, 3.3 নাম্বার। ঠিক আছে, বলেছে 3.741 সমান সমান 3 পূর্ণ, দেখো এইটা আমি আবার বলি, ঠিক আছে শুনবে। এইটা একটা পূর্ণ সংখ্যা, তারপরে দশমিক, দশমিকের পরে হয় এটাকে দশাংশ বলে, এক ঘর যেহেতু, এইটা 2 ঘর, তার জন্য এটা শতাংশ এবং এটা সহস্রাংশ। ক্লিয়ার? তাহলে দশমিকের পরে 7-এর নিচে আছে এ মানে কত, দশমিকের পরে এক ঘর, এটাকে দশাংশ মানে 10 বলবো। তারপরে দেখো উপর আছে 4 এটা 2 ঘর, 2 ঘর মানে তাহলে বি এর জায়গায় কি লিখবো, শতাংশ 100। আর একের জায়গায় কি লিখবো, একের জায়গায় সি এর জায়গায় কি লিখবো, সহস্রাংশ 1000। তাহলে এবিসি এর মান কত, এ সমান সমান 10, বি সমান সমান 100, সি সমান সমান 1000। ক্লিয়ার হয়ে গেল অঙ্কটা? তাহলে কি, দশাংশ, শতাংশ, সহস্রাংশ। তোমরা কিন্তু কখনো ভুলবে না, বারবার বলবে, আমার সাথে আবার বলো। দশমিকের পরের সংখ্যা দশাংশ, শতাংশ, সহস্রাংশ। দশাংশের জন্য 10, শতাংশের জন্য 100, আর সহস্রাংশের জন্য 1000। ঠিক আছে, এই হয়ে গেল এবিসি এর মান। দেখো এইটুকু অঙ্ক করলে ইজিলি তোমাদের 2 দিয়ে দিল। পরেরটা দেখো, সমানুপাত ব্যস্তানুপাতের অঙ্ক। 4 জন লোক একটি কাজ 6 দিনে শেষ করতে পারে। আচ্ছা, তাহলে জন আর হলো দিন। 4 জন লোক একটি কাজ 6 দিনে শেষ করতে পারে। কাজটি 1 দিনেই শেষ করবে, কতজন লোক লাগবে? দেখো জন যদি বেড়ে যায় আমার দিন তাহলে কম লাগবে, আবার দিন যদি বেড়ে যায় তাহলে আমার জন কি হয়, কম লাগে। তাহলে এদের মধ্যে জন আর দিন পরস্পর ব্যস্ত সম্পর্ক, লিখে নেব জন ও দিন পরস্পর ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক কি হলে কি হয় জানি, যে জিজ্ঞাসা চিহ্নের ওপরে যে আছে তাকে আমরা বসিয়ে দেব, এবং ওপরেরটা ওপরে, নিচেরটা নিচে। তাহলে ওপরে কি আছে 6, নিচে কি আছে 1। তাহলে দেখো উপরে 4 × 6, নিচে 1 মানে এই 1। তাহলে 1-এর কোনো ভ্যালু নেই, তাহলে 4 × 6 24। তাহলে কতজন, কাজটাকে যদি আমি 1 দিনের মধ্যে শেষ করতে যাই তাহলে কতজন লোক লাগাতে হবে, 24 জন লোক নিয়োগ করলে কাজটি 1 দিনে শেষ হবে। বুঝতে পারলে? দেখো জন বাড়লে দিন বাড়বে, জন বাড়লে দিন কমে যাবে। তুমি ধরো একটা কাজ, একটা ঘর তৈরি করবে, ঘরের কাজটা তুমি যত লোক নিয়োগ করবে না তত তোমার কি হবে, দিন কম লাগবে। একটা ঘর বানাবে তুমি, সেই ঘরটাতে তোমার তাড়াতাড়ি বানাতে হবে, তাহলে কি করবে, বেশি বেশি করে লোক নিয়োগ করবে, এবং যত বেশি মিস্ত্রি কাজ করবে তত তাড়াতাড়ি কাজটাকে শেষ হবে, তাই না? তাহলে কাজ বাড়লে যদি দিন আমার কমাতে হয়, যদি আমি লোক সংখ্যা বাড়াই তাহলে দিন আমার কম লাগছে, তাহলে দিনের সাথে জনের ব্যস্ত সম্পর্ক। আবার বলবো, যদি ধরো একটা কাজ তুমি করছো, একটা ঘর বানাচ্ছো, ঘরের কাজে যদি কোনো শ্রমিক সংখ্যা নিয়োগ করো না, কিছু ধরো একটা শ্রমিক সংখ্যা আছে, সেই শ্রমিকটা 24 দিনে কাজটাকে করতে পারবে। এবার শ্রমিকটা যদি ওই লোক তুমি বাড়িয়ে দিলে, তুমি বললে না বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি কাজটাকে শেষ করতে হবে বৃষ্টির আগে আগে, তাহলে কি করবো, আমি কাজটাকে লোক সংখ্যা ডবল করে দেবো, বা যত বেশি লোক নিয়োগ করবো তত আমার তাড়াতাড়ি কাজটা হবে। বোঝা গেল? এই হলো তার মানে জনের সাথে দিনের ব্যস্ত সম্পর্ক। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো। প্রদত্ত চিত্রে এখানে দেখা যাচ্ছে, আচ্ছা এখানে খাতাটাকে রেখে আমি এইখানে করছি। কত নাম্বার? 6 নাম্বার অঙ্ক, 2/6। প্রদত্ত চিত্রে এবি এর মান কত?
এবিসি, এ বিটা মানে এইখানে সি, এই যে বি কোণটা, এ বি সি এর মান কত? দেখো একটা সরল রেখার মান কত হয়? 180 ডিগ্রি। তাহলে এ বি সি এর মান কত? 180 ডিগ্রি হয়। কোণটির দুটি বাহুর নাম লেখো। কোণটির বাহু দুটির নাম লেখো। বাহু দুটি, এখানে বাহু দুটি কি? তাহলে এখানে প্রথম বাহু, প্রথম আমরা কে নিচে যে থাকবে তাকে লিখবো, নিচে কে থাকে আছে বিসি, আর দ্বিতীয় বাহু হলো এবি, বুঝলে? এবং এই কোণটাকে বলে সরল কোণ। কি বলবো? সরল কোণ। দেখো একটা সরল রেখার উপরে কোণ তৈরি হয়েছে, তার জন্য এটাকে বলবো সরল কোণ। ক্লিয়ার হলো? এবার দেখো ব্যাপারটা কি, এখানে হচ্ছে প্রদত্ত চিত্রে এবিসি এর মান কত? এইখানে 180 ডিগ্রি হলো কেন? আমরা জানি একটা যদি দাগ তাকে তার উপর যে লম্ব আঁকি, সোজা না, লম্বটা কত হয়? 90 ডিগ্রি হয় তো, জানো তো তোমরা। তাহলে এই দিকেও যদি 90 ডিগ্রি হয়, আবার এই দিকেও তো 90 ডিগ্রি, মানে একটা লম্ব যদি আঁকি দুদিককে সমান ভাগে ভাগ করে না। যদি একটা মাটির উপরে তুমি খুঁটিকে সোজাসুজি পোতো, তাহলে এই দিকেও যত ডিগ্রি হবে বা যতটা হবে ওই দিকেও তো ততটা হবে। তার মানে এই দিকে যদি 90 ডিগ্রি হয়, এই দিকেও তো 90 ডিগ্রি হবে। তাহলে 9 আর 9 কত? 18, মানে 180 না? 180 না? তার জন্য এই যে এই টোটাল কোণটা, এইদিকেও এইটাও যদি 90 ডিগ্রি হয়, এটাও 90 ডিগ্রি হয়, তাহলে এই টোটালটা পুরোটা মিলে 90 90 180 হচ্ছে। তাহলে পুরোটা মিলে 180 হলো। বোঝা গেল একদম? সমকেন্দ্রিক বৃত্ত কাকে বলে? সমকেন্দ্রিক বৃত্ত, দেখো এই একটা বৃত্ত আঁকলে এই কেন্দ্র দিয়ে, আবার এই কেন্দ্র দিয়ে যদি আরেকটা বৃত্ত যায়, সেটাকে বলবো সমকেন্দ্রিক বৃত্ত। বোঝা গেল? হলো? নেক্সট দেখো, নেক্সট অঙ্কটা দেখো। 5 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে 9 দিনে একটি কাজ শেষ করে। ওই কাজ 3 জন লোক প্রতিদিনে 4 ঘন্টা করে করলে কত দিনে শেষ করবে? আবার পড়ছি দেখো, 5 জন লোক যদি প্রত্যেক দিন 8 ঘন্টা করে কাজ করে, তাহলে সেই কাজটা 9 দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে? এবার ওই সেম কাজটাই 3 জন লোক করে, এবার আগে 5 জন করতে, এবার 3 জন করে করবে। 3 জন করে যদি করে এবং আগে 8 ঘন্টা করে করতে, এবার 8 ঘন্টার জায়গায় 4 ঘন্টা করে করবে, তাহলে কত দিনে শেষ হবে? দিন চেয়েছে। তাহলে দেখো 4 এর ক, কি করব? গণিতের ভাষায় সমস্যাটি জন, ঘন্টা আর দিন। জন কত? 5 জন লোক 8 ঘন্টা করে কাজ করলে 9 দিনে কাজটা শেষ হচ্ছে। সেমভাবে ওইখানে 3 জন লোক 4 ঘন্টা করে কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে? দেখো দিন, তুমি প্রত্যেক দিন যদি যত বেশি করে ঘন্টা কাজ করবে, তত তোমার কাজটা কিন্তু তত কম দিনে শেষ হবে। যেমন ধরো তুমি যত বেশি করে পড়বে, তত তোমার বইটা তত কম দিনে সিলেবাসটা শেষ হবে। তো তাহলে ঘন্টার সাথে দেখো, ঘন্টা যত বেশি বাড়াবে, দিন তত তোমার কমে যাচ্ছে। তাহলে ঘন্টার সাথে দিনের কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। ঘন্টার সাথে দিনের ব্যস্ত সম্পর্ক। অতএব তাহলে 9 গুণ ঘন্টা, ব্যস্ত সম্পর্ক খেলে ওপরেরটা ওপরে, নিচেরটা নিচে। আবার দেখো দিনের সাথে সেম, দেখো এই যে আগের অঙ্কটা করলাম না, 4 জন লোক 6 দিনে, দিন আর জনের, তাহলে দিন আর জনের সময় মানে সম্পর্ক সবসময় কিন্তু ব্যস্ত। যত তোমার জন বেশি লাগবে, বেশি বাড়াবে, তত তোমার দিন কম লাগবে। তাহলে দিনের সাথে জন ব্যস্ত সম্পর্ক। অথবা এটাও সম্পর্ক কি হবে? 9 ইন্টু 5 এর 3, ওপরেরটা ওপরে, নিচেরটা নিচে। এবার কি লিখবো? দিনের সাথে জন ও ঘন্টা ব্যস্ত সম্পর্ক করে পাই কত পাবো? দেখো এবার পাবো 9 গুণ 8 এর 4 গুণ
5 3, তাহলে 4 দুগুণে 8, 3 তিরিকে 9, 3 5 15, 15 দুগুণে 30, 30 3-এ কাজটি শেষ হবে। দেখো এইদিকে জন কমিয়ে দিচ্ছে, আবার উপর থেকে ঘন্টাটাও হাফ করে দিচ্ছে, তাহলে তো 30 দিন লাগবেই। বুঝতে পারলে? নেক্সট অঙ্ক দেখো। মুর্শিদ বাসে চেপে মামাবাড়ি যাচ্ছিল। বাসের গতিবেগ ঘন্টায় 40 কিমি হলে সে 3 ঘন্টায় পৌঁছায়, কিন্তু যদি বাসটি ঘন্টায় 60 কিমি গতিবেগে যায় তবে তার কত সময় লাগবে? আচ্ছা, এখানে করে দিচ্ছি। 4-এর খ নাম্বার বলেছে, দেখো মুর্শিদ বাসে চেপে মামাবাড়ি যাচ্ছে। মামাবাড়িতে এবার প্রতি বাসটার 40 কিলোমিটার প্রতি ঘন্টাতে চলছে এবং সে 3 ঘন্টা পরে মামাবাড়িতে নামলো। তাহলে দেখো প্রথম ঘন্টায় সে 40 কিলোমিটার গেল, পরে মানে প্রতি ঘন্টায় 40 করে যাচ্ছে, তার মানে প্রথম ঘন্টায় 40 গেল, ঠিক আছে। আবার পরের ঘন্টায় আরো 40 গেল, পরের ঘন্টায় আরো 40 গেল, এইবার এইখানে গিয়ে ওর মামাবাড়িতে নামলো। তাহলে 3 ঘন্টায় সে মোট কত দূর গেল? তাহলে লিখতে হবে তার বাড়ির থেকে তার মামাবাড়ির দূরত্ব, বাড়ির থেকে মামাবাড়ির দূরত্ব কত হলো তোমার 40 গুণ 3, 120 কিমি। কত? 120 কিমি। 40 গুণ 3, 120 কিমি হলো। এটুকু ক্লিয়ার? বুঝতে পারলে? এবার দেখো, এবার দেখো যে কিন্তু যদি বাসটি ঘন্টায় 60 কিমি করে যায় তবে কত সময় লাগবে? ঘন্টায় যদি 1 ঘন্টায়, তাহলে যদি বাসটি ষাট কিমি পার ঘন্টাতে যায় তাহলে সময় লাগবে কত? দেখো টোটালে যেতে হবে কত? 120 কিলোমিটার। 120 কিলোমিটার যেতে হবে, প্রতি ঘন্টায় কত করে যাচ্ছে? 60 করে। তবে 60 দিয়ে ভাগ করে দেবো, 0 0 কাটবে, 6 দুগুণে 12, তাহলে কত লাগবে? 2 ঘন্টা সময় লাগবে। বুঝতে পারলে ব্যাপারটা? দেখো প্রথমে আমি ওর বাড়ির থেকে মানে মুর্শিদের বাড়ির থেকে ওর মামা বাড়ির দূরত্বটাকে বের করে নিলাম। 40 কিমি করে 3 ঘন্টা করে যাচ্ছিল, তাহলে 120 কিলোমিটার হলো। এবার ওই 120 কিলোমিটারে যাবে কততে? 60 কিলোমিটার পার বেগে। তাহলে যত ধরো তুমি এখান থেকে একটা জায়গায় যাবে, তুমি 60 কিলোমিটারে দূরে আছে তোমার সেই জায়গাটা যেখানে তুমি যাবে, তাহলে তোমার গাড়ির স্পিডও যদি 60 হয় তাহলে তুমি কতক্ষণে পৌঁছাবে? তুমি 60 কিলোমিটার তোমাকে যেতে হবে এবং তুমি 1 ঘন্টাতে 60 পৌঁছাচ্ছ, তার মানে 1 ঘন্টাতে পৌঁছে যাবে। বুঝলে? এবার তোমাকে সেইখানে ধরো 120 কিলোমিটার যেতে হবে, তার মানে কি 120 ভাগ 60, 2 ঘন্টা লাগবে। আমার যতটা দূরত্ব যেতে হবে সেটাকে যদি আমি তোমার গতিবেগ দিয়ে ভাগ করি তাহলে আমার সময় বেরোবে। আবার যদি ধরো তোমার এই যতটা দূরত্ব আছে দূরত্বকে যদি আমি সময় দিয়ে ভাগ করি তাহলে আবার গতিবেগ বেরোবে, মানে হ্যাঁ গতিবেগ বেরোবে। বোঝা গেল? তাহলে আমি এখানে কি করলাম? দূরত্বকে আমি গতিবেগ দিয়ে ভাগ করলাম, আমার সময় বেরিয়ে গেল। সময় চেয়েছে কতক্ষণ সময় লাগবে। আচ্ছা নেক্সট অঙ্ক দেখো, এখানে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে গ নম্বর। আগে পড়ি। এত মিটার লম্বা একটি বাঁশের এত মিটার কাদায় এত মিটার জলে আছে, জল ও কাদার উপরে কত মিটার আছে? এত মিটার লম্বা একটি বাঁশ টোটালে হলো এত মিটার। ধরো এই বাঁশটা 14.09 মিটার একটা লম্বা বাঁশ আছে। এই বাঁশের এত মিটার কাদায় আছে। এই ধরো এইটুকু ধরো 4.2, এটুকু কাদা দেখা যাচ্ছে, কাদা। ও এত মিটার জলে, কাদার উপরে জল থাকে, এইটুকু আছে জলে, 3.01 মিটার জলে।
জল ও কাদার উপরে কত মিটার আছে? তারপর দেখো এই যে এইটুকু জল এইটুকু কাদা, এর উপরে কতটুকু আছে, তাহলে জল আর কাদায় মিলে মোট কতটুকু আছে সেটা বের করব। সেটা বের করে টোটাল যত বাস আছে টোটালটার থেকে বিয়োগ দিলে আমার এই বাকিটুকু বেরিয়ে যাবে। তাহলে আমি কি করব, আগে এই দুটোকে যোগ করব। 4.2 যোগ 3.01, 1 2 3 আর 4 7, এত মিটার কোথায় আছে? জল আর কাদার তলায়, জলের ও কাদার তলায়। জল ও কাদার উপরে কতটুকু আছে? জল ও কাদার উপরে কত আছে? জল ও কাদার উপরে আছে, দেখো জল ও কাদার উপরে আছে এই যে এই জল আর কাদা মিলে এইটুকু, বাকিটুকু জলের উপরে, তার মানে টোটালে কত? এই টোটালটা হলো 14.09, আর এইটুকু আছে তোমার জলের আর কাদা মিলে, তাহলে এইটুকু বাদ দিলে আমি বাকিটুকু পেয়ে যাব, উপরেরটুকু পেয়ে যাব। এখানে দেখো পাতিয়ে করি আমি, তোমাদের ভালো মানে বুঝতে পারবে। তাহলে পাতিয়ে করলে 14.09 বিয়োগ 7.21। দেখো এই যে এই সব অঙ্কের ক্ষেত্রে না, বিয়োগ বা যোগের ক্ষেত্রে দশমিক যদি থাকে, আমরা সবসময় দশমিকের সোজাটাকে ঠিক রাখবো, বাকি সংখ্যাগুলোকে দশমিকের সোজাসুজি দশমিক দেবো, বাকি তারপরে যেখানে যে সংখ্যা হবে বসিয়ে দেবো, আর কিচ্ছু না। 9 থেকে 1 বাদ গেলে 8 থাকে, 2 থেকে 10 বাদ গেলে 10 থেকে 2 বাদ গেলে 8 থাকে, 7 থেকে 14 মানে 87 কত হলে 14 হবে? 7 হলে হাতে ছিল 1, তাই 6, আর 1 হাতে রয়ে গেল। এত মিটার জল আর কাদার উপরে আছে। জল ও কাদায় মোট কতটুকু ডুবে আছে? জল ও কাদায় মোট কতটুকু ডুবে আছে? জল আর কাদাতে 7.21 মিটার জল ও কাদার তলায় ডুবে আছে, আর জল আর কাদার উপরে এত মিটার আছে। বাস হয়ে গেল। এই অঙ্কটা দেখো, প্রত্যেকটাতে 5 ধরে নেবে, 5 ধরে নেবে। এটাকে 46 তো 45-এর আশেপাশে, তার জন্য এটাকে 45 ধরে নেবে। 45 মানে কত? 5 নং 45, তাহলে 9টা এরকম ঘর হবে, 9টা দেবে। মঙ্গলবার 40টা, 5 8 40, 8টা এরকম ঘর রাখবে। এখানে 40-এর কাছাকাছি, তার মানে 40টাই ধরবে, এখানেও 8টা, এখানে 35টা 45টা 30টা, সেম ভাবে করবে। ঠিক আছে, এটা আমি আর করে দেখাচ্ছি না, এটা খুব সোজা। তারপরেও যদি তোমরা না পারো কমেন্টসে জানাবে, আমি এই চ্যাপ্টারটাকে, বইতে যেই চ্যাপ্টারটা আছে সেইখান থেকে তোমাদের আমি অঙ্কগুলোকে করে দেবো, তাহলে এই সব অঙ্ক আটকাবে না। নেক্সটটা দেখো, নেক্সট স্কেল ও পেন্সিলের সাহায্যে এত সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখা অঙ্কন করো। দেখো আমার একটা স্কেল ধরবে, স্কেল ধরে এরকম ধরে স্কেল ধরবে, স্কেল ধরে যেখানে তোমার 7 কত আছে 10.5 সেমি আছে, এখানে একটা টানবে। ধরো স্কেল থেকে আমার কাছে এখন স্কেলটা অ্যাভেলেবেল নেই, তো তোমরা এরকম একটা দাগ টানবে স্কেল ধরে, একদম শুরুর থেকে এখানে ধরবে, ধরে এখান থেকে টানবে মোটামুটি 10.5 মানে 10.5 সেমি যেখানে আছে সেখানে নাম দেবে, দিয়ে এখানে এ আর বি নাম দেবে, আর এখানে লিখবে 10.5 সেমি। এবার একটি সরলরেখা অঙ্কন, তার নাম দাও, তো নাম দিলাম এ আর বি। এবার লিখবা যে এ বি একটি সরলরেখা যার মান 10.5 স্কেলের সাহায্যে মেপে পেলাম। হয়ে গেল। চাঁদার সাহায্যে 120 মাপের কোন অঙ্কন করো, নাম দাও। চাঁদা ধরবে, চাঁদাটা ধরবে, একটা দাগ দেবে, তারপরে এখানে চাঁদা ধরবে, এই দিক থেকে 0 থেকে শুরু করবে, 0 থেকে শুরু করে দেখবা এইসব জায়গায় হবে 120, এরকম করে টানবে, দিয়ে নাম দেবে এ বি সি, আর এখানে লিখবে 120 ডিগ্রি, দিয়ে নাম লিখবে এ বি সি সমান সমান 120 ডিগ্রি লিখবে। চাঁদার সাহায্যে এ বি সি এর মান 120 ডিগ্রি অঙ্কন করে পাই, লিখে দেবে। 7 সেমি ব্যাসের একটি বৃত্ত অঙ্কন করো। ব্যাস বলেছে, 7 সেমি ব্যাসের একটি বৃত্ত অঙ্কন করো। বৃত্ত অঙ্কন করে কেন্দ্র, বৃহত্তম জ্যা ও পরিধি চিহ্নিত করো। দেখো 7 সেমি ব্যাস, ব্যাস মানে কি? একটা বৃত্ত যদি আঁকি 7 সেমি ব্যাস, ব্যাস হলো একটা বৃত্ত যদি আঁকি, বৃত্তের এই পুরোটাকে ব্যাস বলে। তাহলে এই পুরোটা যদি 7 হয়, তাহলে 7-এর অর্ধেক কত? 3.5। তাহলে 3.5 সেমির একটা বাহু আঁকবো এখানে 3.5, সেটাকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকবো, সেটাকে ধরে ওই কম্পাসের সাহায্যে একটা বৃত্ত আঁকবো 3.5 সেমি করে। তাহলে এটার নাম দেব কেন্দ্র,
ও, এটা এ ও হয়ে গেল, এ ও হয়ে গেল ব্যাসার্ধ। আর বৃহত্তম জ্যা হলো, দেখো এই যে এইটা মাঝখান দিয়ে যেটা যায় এইটাই হলো সব থেকে বড়, এর থেকে যত আস্তে আস্তে ছোট ছোট হতে লাগবে। তাহলে এ বি নাম দেব, এ বি, এটার নাম দেবো বি। তাহলে এ বি হলো বৃহত্তম জ্যা, বা এটাকে কি বলবো, ব্যাস। তাহলে বৃত্তের ব্যাসই কিন্তু হলো বৃত্তের বৃহত্তম জ্যা, আর মানে বৃত্তের ব্যাসও একটা জ্যা। আর বৃত্তের পরিধি কি, এই যে এই গোটাটা হলো পরিধি। এইটার নাম দিব এখানে, যে এইটার নাম দেবো পরিধি। পরিধিটাকে এইভাবে পয়েন্টস করবে, কেন কিনা পরিধির নাম হয় না এইভাবে, পরিধির নাম হবে না, ও বিন্দুতে কেন্দ্র করে পরিধি যেটা তোমরা চিহ্নিত করে দেবে। হয়ে গেল। তাহলে দেখো এই স্কুলটা সম্পূর্ণভাবে বুঝলে। কোনোটা যদি না বুঝতে পারো আবার কমেন্টস করবে, আমি অন্য কোনো ছোট ভিডিওতে সেটাকে করে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? কৃষাণুর পাঠশালা, তোমরা নামটা মনে রাখবে, আমি কৃষাণু। নমস্কার, তোমরা পাশে থাকো।